সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজ আপনাদের সাথে আছে আমি পারমিতা হিন। আমাদের আজকের বিষয় এবার অপেক্ষা ব্যালটের। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, আছেন এম মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক ডিবিসি নিউজ, এবং আরো রয়েছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, সদস্য আন্তর্জাতিক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, আর এর জন্য টেলিভিশনে পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য আমাদের পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব আজকের প্রধান শিরোনামগুলো। শুক্রবার সকাল 8টায় শেষ নির্বাচনী প্রচারণা। শেষ সময়ে বিরামহীন গণসংযোগে প্রার্থীরা, উন্নয়নের নানা প্রতিশ্রুতি ভোটারদের। ক্ষমতার ধারাবাহিকতা থাকলে উন্নয়ন ত্বরান্বিত হয়, বললেন শেখ হাসিনা। বিএনপি জামায়াতে সন্ত্রাসের ধরন বদলায়নি বলে মন্তব্য। সাধারণ মানুষের মতো পরিবর্তন চায় ঐক্যফ্রন্ট। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হলে উন্নয়ন অর্থবহ হয় না, বিশেষ বৈঠক শেষে ব্রিফিংয়ে নেতারা। নৌকায় ভোট না দিলে উন্নয়ন ব্যাহত হবে, থমকে যাবে বাংলাদেশ। সময় সংবাদকে বললেন সজীব ওয়াজেদ জয়। আবারও নির্বাচিত হলে ইন্টারনেটের দাম আরও কমানোর অঙ্গীকার। ঢাকা 17 আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে চিত্রনায়ক ফারুককে সমর্থন এরশাদের, বললেন মহাজোটের সঙ্গে আছে জাতীয় পার্টি। নির্বাচনের বাকি আর মাত্র দুদিন। আমরা এতদিন পর্যন্ত নির্বাচনী প্রচারণার নানা হাল হকিকত দেখলাম, সেই সঙ্গে ব্যাপক অভিযোগ দুপক্ষের, আওয়ামী লীগ এবং বিএনপির ব্যাপক অভিযোগ নির্বাচন কমিশনের প্রতি আমরা দেখলাম। শুক্রবার সকাল 8টায় অর্থাৎ কাল নির্বাচনী প্রচারণা শেষ। আমরা দেখতে পাচ্ছি এখনো প্রার্থীরা তাদের মতো করে গণসংযোগ চালাচ্ছেন, যাচ্ছেন তাদের ভোটারদের কাছে। আমি প্রথমেই আপনাদের তিনজনের কাছে যে প্রশ্নটি করব, নির্বাচনী পরিবেশ আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? মোফাজ্জল করিম, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। ধন্যবাদ। নির্বাচন পরিবেশ কেমন, ভয়ে বলবো না আমি নির্ভয়ে বলবো? অবশ্যই নির্ভয়ে বলবো না। আচ্ছা বেশ। এবং আমি যেরকম মনে করছি আর কি, কারণ অনেকগুলো নির্বাচন তো সারা জীবন দেখেছি, তো নির্বাচন করেছিও, মানে প্রার্থী হিসাবে নয়, আয়োজনে ছিলাম। 1970-এর বড় নির্বাচনেও সেখানে আমি রিটার্নিং অফিসার ছিলাম। তারপরেও বাংলাদেশ আমলে প্রায় প্রত্যেকটাতে। যাই হোক, আমার কাছে নির্বাচনের পরিবেশটা খুব একটা ভালো মনে হচ্ছে না, যেরকম আশানুরূপ না আর কি বলা যেতে পারে। কারণ এবার 1 নভেম্বরের যে আমরা পরিবেশ দেখেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক যেটা হলো, তথাকথিত সংলাপ, সব দলের সঙ্গে তিনি আলাপ করলেন, সংলাপ হলো, সবাই মন খুলে কথাবার্তা বললেন, অনেক রকমের কথা, খুব সুন্দর পরিবেশে হয়েছে। এখন কারো দাবি দাওয়া যদি না মানা হয় সেটা অন্য কথা, কিন্তু পরিবেশ খুব ভালো ছিল, এটা তো কোনো সন্দেহ নেই। এবং দেশবাসী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, খুব আশান্বিত হয়েছিল যে নির্বাচনটা হবে সেটা খুবই সুন্দর পরিবেশে হবে। আপনি এখন আর আশা দেখছেন না? কি কারণে দেখছি না? না, যে কারণে আপনিও দেখেন না, উনিও দেখেন না, সবাই দেখেন না। 10 তারিখের পর থেকে যা শুরু হয়েছে সেটা আর যাই হোক সেটা অভিপ্রেত না। 11 তারিখ থেকে যখন প্রচারণা শুরু হলো, তখনই দেখা যাচ্ছে আমার মতে একেবারে সম্পূর্ণ অহেতুকভাবে, কোনো প্রয়োজন ছিল না, কিছু কিছু বাধা বিপত্তি, ধরপাকড় বা ধরেন জ্বালাও পোড়াও ইত্যাদি ইত্যাদি শুরু হয়েছে। এটা কি দরকার? কারণ জনগণ এত প্রত্যাশা করেছে। এবারকার বাংলাদেশের জনগণ যেহেতু 2014 সালে তারা তাদের ভোটাধিকার প্রায় কেউই প্রয়োগ করতে পারে নাই, হ্যাঁ, সেই জন্য এবার তাদের প্রত্যাশা একেবারে গগনচুম্বী প্রত্যাশা ছিল যে এবার সুন্দর ভোট দিতে পারবো, কিছু হবে না। এখন যেটা হচ্ছে, এই যে প্রত্যেক দিন আমরা টেলিভিশনের পর্দায় দেখছি, প্রত্যেক দিন খবরের কাগজে দেখছি, বিভিন্ন এলাকাতে যখন আমরা নিজেরা যোগাযোগ করি ব্যক্তিগত পর্যায়ে, তখনও শুনি যে কোথাও ভালো খবর কিছুই নাই আর কি। অথচ এটা আমি মনে করি পারমিতা, এটা ভালো হতে পারত কি জন্যে, যদি যাদের উপরে নির্বাচনের দায়িত্ব, অর্থাৎ নির্বাচন কমিশন এবং প্রশাসন, তারা যদি প্রথম থেকেই যদি একটু সোচ্চার হতেন, সজাগ হতেন এবং সবাইকে মানিয়ে নিয়ে যদি কিছু কিছু বিধি ব্যবস্থা নিতেন, গোড়াতেই যদি
তাদের অবস্থানটা পরিষ্কার হতো আর কি, তাহলে ভালো হতো। কিন্তু এখন মনে হচ্ছে যেন অন্তত নির্বাচন কমিশনের কাছে এটা প্রত্যাশা করা যায় না। মনে হয় যেন তারা তাদের কি দায়িত্ব সেটাই ভালো করে তারা বুঝতে পারেন নাই, বা বুঝলে পরেও তারা এটা সেই মতো ব্যবস্থা নেন নাই। এবং এটা যত দিন যাচ্ছে, এখন তো আর সময় নেই, একেবারে সময় নেই। তবু আমি বলবো যে 2 দিন মাত্র হাতে সময় আছে, এই 2 দিনে যদি তারা যদি একটু সঠিকভাবে এবং একটু শক্তভাবে যদি লাগাম টেনে ধরেন, তাহলে বোধহয়। আমি আপনার কাছে জানতে চাইবো যে কি করতে হবে নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। এই প্রশ্নটি নিয়ে আমি আসবো। আমি মঞ্জুর ইসলাম আপনার কাছে জানতে চাই। মঞ্জু ভাই, নির্বাচনের পরিবেশ নাই তো বললেন মোফাজ্জল করিম, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। শ্রদ্ধা মোফাজ্জল করিম ভাই নিজের একেবারে জীবনের অভিজ্ঞতা থেকে বললেন তো। 70 থেকে অনেকগুলো নির্বাচন উনি সরাসরি নির্বাচন পরিচালনার সাথে দায়িত্বে ছিলেন, একজন বড় সবচেয়ে সর্বোচ্চ সরকারি কর্মকর্তা হিসেবে। 64 সালে আমি আবার প্রিসাইডিং অফিসার ছিলাম, আরব পেছনে, মানে আমার জন্ম বছর। 64 সালে। ফলে অভিজ্ঞতা ওনার বেশি। তো আমার ধারণা আমাদের দেশের সাধারণ মানুষ, এখন যারা দর্শক আছেন তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ ওনার মতো অত দীর্ঘ অভিজ্ঞতা আছে, অন্তত দেখবার। ভেতরেরটা তো অন্য কথা। সেই জায়গায় যদি আমরা সুনির্দিষ্ট বিশ্লেষণের সময় পেতাম, আমরা 64-70-এ নাইবা গেলাম, আমরা যদি 73 থেকে নির্বাচন শুরু করি, 73, তারপরে হলো 77, তারপরে 79, তারপর 86, 88, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, সামরিক সরকারের শাসন ব্যবস্থায়, আধা সামরিক শাসন ব্যবস্থায়, আবার 90 থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, তাহলে মোফাজ্জল করিম ভাই নিশ্চয়ই বলতে পারতেন ডিটেলে গেলে এর চেয়ে সুখকর কোনো পরিস্থিতি, স্বস্তিকর পরিস্থিতির নাগরিক হিসেবে উনি ছিলেন কিনা। আমি অন্তত ওনাকে সামনে রেখে বলতে চাই, আজকে নাগরিক হিসেবে উনি নিশ্চিন্ত মনে যে অন্তত আপনার টেলিভিশন সেন্টার পর্যন্ত আসতে পেরেছেন, আবার ফিরে যাচ্ছেন, এইরকম পরিবেশও আমি যদি 11টা নির্বাচনের কথা বলি, অন্তত আমি বলতে পারবো অর্ধেকের বেশি নির্বাচনের সময় এই পরিবেশ ছিল না। এটা হ্যাঁ না উনি পরবর্তী ওনার সুযোগটায় বলবেন। সে জায়গায় আমি মনে করি, কারণ এই যে নির্বাচনের পরিবেশকে নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন কখনো কখনো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যখন নাকি অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল তখন তার আবার ধারাবাহিকতা রক্ষা করেছে অন্যান্য সরকারগুলো। আর আমার ব্যক্তিগত মত হচ্ছে, গণমাধ্যম কর্মী হিসেবে একটি নির্বাচন সুষ্ঠু থাকবে কিনা, শান্তিপূর্ণ থাকবে কিনা, এটা মূলত দুটি পক্ষের উপরে নির্ভর করে। একটি হচ্ছে নির্বাচন কমিশন, যেমনটি উনি বললেন, কারণ নির্বাচন কমিশনকে আমি বলি রেফারি। আরেকটি হচ্ছে অংশগ্রহণকারী দলগুলো, যেখানে যদি আমরা বলি ফুটবলের মতো যে দুটি দল থাকবে, এখনও সৌভাগ্যক্রমে আমাদের বড় দুটি জোটের মধ্যেই খেলা হচ্ছে। তো সে জায়গায় বড় দুটি দলের মধ্যে অংশগ্রহণ অনেক দিন ধরে, 90 থেকে যদি আমরা ধরি, তারা যখন যখন চেয়েছেন নির্বাচন অহিংস হয়েছে, অপেক্ষাকৃত শান্তিপূর্ণ হয়েছে, আবার তারা যখন চাননি তখন নির্বাচন কিন্তু সহিংস হয়েছে। এই জায়গায় আমি মনে করি 1 নভেম্বর থেকে মাননীয় প্রধানমন্ত্রী সংলাপে সাড়া দিয়ে এবং ঐক্যফ্রন্টের নেতারা ডক্টর কামাল হোসেন নেতৃত্বে সংলাপে যোগ দিয়ে রাজনীতিতে যে সুবাতাস বইতে শুরু করেছিল, তার প্রক্রিয়া আজকে পর্যন্ত কিন্তু নির্বাচনী ইতিহাসে যে কোনো সংখ্যা যদি আপনি পরিসংখ্যানে যান, সবচেয়ে কম সংখ্যক হতাহতের ঘটনা আজকে পর্যন্ত। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে অনেকগুলো হামলা হয়েছে বিরোধী দলের উপরে, বিরোধী দল বলতে বিএনপি সহ অনেকের উপরে, অনেকগুলো সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু পরিসংখ্যানে মনে হয় যেন কেবল বিএনপির লোকরা মার খাচ্ছে, কেবল ঐক্যফ্রন্টের লোকরা, আওয়ামী লীগের বা সাবেক সরকারি দলের কেউ মার খাচ্ছে না। সর্বশেষ পরিসংখ্যান হচ্ছে এ পর্যন্ত 5 জন নিহত হয়েছে, 5 জনের 5 জনই হচ্ছে সরকারি দলের সমর্থক। এ পর্যন্ত 441 জন আহত হয়েছে সরকারি দলের সমর্থক। এ পর্যন্ত 170টি নির্বাচনী কেন্দ্রে, যে প্রচার কেন্দ্রে হামলা হয়েছে সরকারি দলের। এটি একটি পরিসংখ্যান। এর বাইরে আমরা যদি পরিসংখ্যান দেখি, তার মানে কি বিরোধী দলের উপরে হামলা কম হয়েছে? হয়তো না, সংখ্যাটা প্রায় কাছাকাছি। তার মানে কিন্তু আলোচনায় গণমাধ্যমগুলো যেহেতু স্বাধীন, কথাবার্তা বলতে গিয়ে আমরা এরকমভাবে বক্তব্য শুনি, কারণ আমরাই কিন্তু এই দায়িত্বটি পালন করি। আমি মনে করি গত 10 বছর বিএনপির অনুপস্থিতি, রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার কারণে আমরা গণমাধ্যম কিন্তু বিএনপিকে বাঁচিয়ে রেখেছি, এবং তারই ধারাবাহিকতায় নির্বাচনকালীন সময়ে যে কোনো জায়গায় আপনি যদি দেখেন, আপনাদের টেলিভিশন, আমি যে টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট ডিবিসি, কোথাও যদি আওয়ামী লীগের নৌকার সমর্থক হয়, আমরা খুঁজে গিয়ে ধানের শীষের একজন প্রার্থীর প্রচারণা কিন্তু প্যারালাল আমরা দাঁড় করাই।
কেন করাই? আমরা মনে করি জনগণের প্রত্যাশা, দর্শকের কাছে জবাবদিহিতার কারণে এই জায়গায় কিন্তু দায়িত্ব পালন হচ্ছে। আপনি নিশ্চয়ই সময় কম দেবেন, তবু 3টে বাক্য বলে শেষ করতে চাই। 10 বছরের অনুপস্থিতি, 10 বছরে সরকারি দলের সমর্থক অনেক হয়েছে, সেখানে যারা বিরোধী দলে ছিল বিএনপি, তাদের অনেকেই নানান কারণে, বিশেষ করে 13, 14, 15তে নানান সহিংসতার সাথে জড়িত থাকার কারণে অনেক মামলা হয়েছে। মামলায় তারা হয় নিষ্ক্রিয় অথবা গা ঢাকা দিয়ে আছেন। তৃতীয় হয়েছে 3 জন করে প্রার্থী দেওয়া হয়েছিল এক একটি নির্বাচনী এলাকায়, সেই ক্ষেত্রে একটা দ্বিধা বিভক্তি রয়ে গেছে। আওয়ামী লীগ বা মহাজোটের কিন্তু একজন প্রার্থী, তারা সকলে ইউনাইটেডলি কাজ করছে, সেখানে অন্তর্কন্দল একটা ব্যাপার আছে। সার্বিক অবস্থা বিবেচনায় আমরা দেখি সরকারি দলের সমর্থকরা যতটা ঐক্যবদ্ধ, সেখানে বিরোধী দল অতটা ঐক্যবদ্ধ না। ঐক্য কম থাকার কারণে তাদেরকে মনে হয় যে দৃশ্যত ছোট। কিন্তু আমি বলি 3টি লক্ষ্যে প্রচারণা হয় 3টি মাধ্যমে, একটি হচ্ছে টেলিভিশনে, একটি হচ্ছে জনসভা করে, আরেকটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, আরেকটি চতুর্থ হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। আমি মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী দল সমানতালে যাচ্ছে, ব্যক্তিগত যোগাযোগে ভোট চাওয়ার ক্ষেত্রে সমানতালে যাচ্ছে, গণমাধ্যমে সমানতালে যাচ্ছে। কেবল জনসভায় আমরা কম দেখি। জনসভা কম হওয়ার একটি বড় কারণ হতে পারে অর্থবিত্তের দিক থেকে অবশ্যই সরকারি দলের সমর্থকের খরচ করার প্রবণতা একটু বেশি অতীত ঐতিহ্য থেকে, এটি একটি কারণ হতে পারে। তার মানে আমার কাছে পরিবেশটি আন্তরিকই মনে হচ্ছে এখন পর্যন্ত। তবে এইটা যদি অব্যাহত থাকে, এর মধ্যে আরো নিশ্চয়ই ভূমিকা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমি মনে করি 30 তারিখ এখনো অধিকাংশ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবে। আমি ব্যারিস্টার শাহালি ফরহাদের কাছ থেকে শুনবো। তার আগে একটু আমি যোগ করে দিতে চাই, আগামীকাল শুক্রবার বিএনপি জামাত জোট সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে আওয়ামী লীগ, আপনার দল। যদিও মঞ্জু ভাই বলছে যে নির্বাচনের পরিবেশ একেবারেই সুষ্ঠু আছে, ওনার কাছে মনে হচ্ছে। আপনাদের দল তো আশঙ্কার কথা জানিয়েছে, আপনারা কেমন নির্বাচন আশা করছেন? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমরা মঞ্জু ভাইকে একটু আমরা মিসকোট করা হয়ে যাচ্ছে। মঞ্জু ভাই বলছেন যে পুরোপুরি সুষ্ঠু আছে। মঞ্জু ভাই যেটা বলছেন, আমার মনে হয়, আমি যা বুঝলাম ওনার কথার থেকে, যে আপনি যদি বাংলাদেশের ঐতিহাসিকভাবে অন্যান্য আমাদের আগের যে নির্বাচনগুলো সেগুলো দেখেন, তাহলে কিন্তু এই সহিংসতার হার কিন্তু কম। আমরা কিন্তু হঠাৎ করে একদিনে নরওয়ে হয়ে যেতে পারবো না, যেখানে একটি ইলেকশনে একটিও সহিংসতার ঘটনা ঘটেনি। এরকম কিন্তু আমরা চাইলেও পারবো না করতে। এটা আমাদের আসলে সংস্কৃতিরই একটি অংশ হয়ে গেছে, যে নির্বাচনের আগে একটু উত্তেজনা থাকা, একটু তাপ থাকা। কিন্তু মঞ্জু ভাই যে বিষয়টি বলছিলেন, আর আপনি যে প্রশ্নটি আমাদের আগামীকালকের যে আশঙ্কা আমাদের দল থেকে প্রকাশ করা হয়েছে সেটির ব্যাপারে একটু বলে রাখি। মঞ্জু ভাই কিছু দিচ্ছিলেন, পরিসংখ্যান দিচ্ছিলেন, তার সাথে যোগ করি যে এই পর্যন্ত 54টি আপনার পেট্রোল বোম এবং গোলাগুলির ঘটনা কিন্তু ঘটেছে, এবং এগুলো ঘটেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি দোষারোপ করতে চাই না কাউকে, বাট এগুলো একটু আমাদের দর্শকদের সামনে আসা উচিত সবার তথ্যটি সম্পূর্ণ হওয়ার জন্য। এই পর্যন্ত 68টি নির্বাচনী কার্যালয় এবং যানবাহনের মধ্যে আপনার অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশের উপরে আঘাত করা হয়েছে 4 জায়গায়, পুলিশকে আক্রমণ করা হয়েছে 4 জায়গায়, এমনকি এক জায়গায় ম্যাজিস্ট্রেট, কর্তব্যরত একজন ম্যাজিস্ট্রেটকেও আক্রমণ করা হয়েছে। তো এখন এই বিষয়গুলো তো আমাদের সামনে আছেই। এছাড়া আমাদের যে নিকট অতীত, আমরা যদি 2013-14 দিকে একটু ফেরত যাই, তাহলে আমরা যেই ধরনের সহিংসতা দেখেছি, অগ্নিসন্ত্রাস দেখেছি, হাজার হাজার মানুষের উপরে পেট্রোল বোমা আঘাত, যার মাধ্যমে অনেকেই পঙ্গু হয়েছেন, জীবনের জন্য মারা গেছেন শত শত মানুষ। আমি স্যারের সাথে এখানে একটু দ্বিমত পোষণ করব যে স্যার যদি এখনকার এই বর্তমান নির্বাচনটি নিয়ে এত শঙ্কিত থাকেন, তো ওই নির্বাচনটিকে আসলে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি? তো এই ধরনের ইতিহাস যেই দলের সাথে বা যেই জোটের সাথে সম্পৃক্ত, এটা কিছু অতীত কিন্তু আপনি ভুলে যেতে পারেন না। কারণ প্রথম কথা হচ্ছে, এই অতীতটি খুব পুরান অতীত না, এটা খুব নিকট অতীত, মাত্র 5 বছর আগের কথা। এবং তখন ওই জোট বা দলের নেতৃত্বে যারা ছিলেন, এখনো কিন্তু তারাই ওই দলের জোট বা দলের নেতৃত্বে আছেন। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এর জন্য স্বাভাবিকভাবে একটা শঙ্কার জায়গা তো চলেই আসে। আরেকটি বিষয় যেটি মঞ্জু ভাই ইতিমধ্যে বলে ফেলেছেন, যে এই সংঘাত বলেন, সংঘর্ষ বলেন, এর মধ্যেই কিন্তু প্রচারণা চলে আসছে। আমরা প্রায় কিন্তু বিএনপি থেকে শুনে আসছি বা ঐক্যফ্রন্ট থেকে শুনে আসছি যে ওনারা নির্বাচনী প্রচারণা করতে পারছেন না। কিন্তু আমি তো একটি টিভি মিডিয়া তো এখন পর্যন্ত একটি খবরও দেখলাম না যেখানে একজন আওয়ামী লীগের প্রার্থীর পাশাপাশি আমরা বিএনপির প্রার্থীকে খুঁজে পাচ্ছি না। আমরা তো তাদেরকে দেখছি তারা প্রচারণা চালাচ্ছেন। তাহলে এগুলো আসলে কে করছেন? এরা কি তাহলে বিএনপির না, বা এরা কি ওনাদের প্রার্থী না? আরেকটি বিষয় হচ্ছে, অনলাইনে প্রচারণার জায়গাটা কিন্তু এখন সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। তো অনলাইনে যদি আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত, আপনারা কিন্তু জানেন যে ঐক্যফ্রন্ট বলেন, বিএনপি বলেন বা জামাত বলেন, তাদের অন্যান্য যারা ঐক্যের যারা পার্টনার্স আছেন, তারা কিন্তু অনলাইনে তাদের কাজ করে যাচ্ছেন এবং খুব ভালোভাবে যে করছেন
তাও না, এখানে তারা কিন্তু অনেক গুজবের সৃষ্টিও তারা করে যাচ্ছেন। এই কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী তাদেরকে ফেসবুকের বিভিন্ন পেজ খুলে উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে, যে যার পরে কিন্তু আইএসপিআর থেকেও একটি প্রেস বিজ্ঞপ্তি এসেছে যেখানে তারা বলেছেন যে এগুলোতে আপনারা আজকেও একটি বিশ্বাস ঘটনা করবেন না। ঘটেছে ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আপনার কথা প্রসঙ্গে আমি বলে রাখি, অনলাইনে একটি নিউজ এসেছিল যে সন্ধ্যার পরে ব্যাচেলর বাসায় অভিযান চালাচ্ছে পুলিশ, কিংবা ব্যাচেলরদের বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেটি সম্পূর্ণ মিথ্যা তথ্য ছিল। তো অনলাইনে শুধুমাত্র প্রচারণা চলছে সেটি তো বলা যাবে না, অনলাইনে গুজবও চলছে। এবং আপনি গুজবের ধরনগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে দেশটাকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এরকম কিছু কাজই কিন্তু করা হচ্ছে। সেটি আপনি সেটি না হয় একটি পক্ষ করছে, কিন্তু আপনারা যখন সহিংসতার কথা বলছেন, আপনারা যখন আশঙ্কা করছেন যে আগামীকাল সহিংসতা হবে কিংবা বিএনপি জামায়াত জোট সহিংসতা করার ষড়যন্ত্র করছে, তখন আসলে ভোট দেওয়ার পরিবেশ নিয়ে মানুষের মনে কোনো শঙ্কা জাগে কিনা? মানুষের মনে একটু শঙ্কা তো জাগতেই পারে এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করব, কিন্তু মানুষকে তো আমাদের সত্যটাও বলা আমাদের দায়িত্ব। আমরা তো মানুষকে একটি মিথ্যা বাবলের মধ্যে সবসময় রেখে দিতে পারি না। দেখেন, কয়েকদিন ধরে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের কিন্তু মিডিয়াতে এসেছে যে একটি বড় চালান, টাকার চালান ধরা পড়েছে আপনার 150 কোটি টাকার, যেটি ধারণা করা হচ্ছে যে প্রাথমিক যে তদন্ত করা হয়েছে দেখা যাচ্ছে যে এর সাথে বিএনপির যে ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারপারসন তারেক রহমানের একজন সাবেক এপিএস এই বিষয়টির সাথে জড়িত। তার কয়েকদিন আগে আমরা দেখলাম যে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার বাংলাদেশে তৎপরতা বা সাহায্য করার জন্য বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা ফোনে তাকে অনুরোধ করছেন, এবং ওই ফোন আলাপের সাথে আপনাকে দেখতে হবে পূর্ববর্তী আইএসআই বা গোয়েন্দা সংস্থাতে বিএনপির ইতিহাসটি, যেরকম 1991 সালে বিএনপিকে সরাসরি অর্থায়ন করার কথা কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন আইএসআইয়ের সাবেক যিনি প্রধান আসাদ দুরানি সে। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু কিছুটা আশঙ্কার জায়গা থেকেই যায়, এবং কোনো আমরা যদি আগামী 2 দিন যেহেতু নির্বাচনের আগে আমাদের এক সময়টি এবং তখন কিন্তু কোনো প্রচারণা চলবে না, এই সময়টিকে কাজে লাগানোর কিন্তু একটি বড় স্কোপ থেকেই যায়। তো এই বিষয়ে আসলে সাবধানতা অবলম্বন করা দরকার, আইন শৃঙ্খলা বাহিনীর এখানে তৎপর থাকতে হবে। কিন্তু আমি মনে করি না যে আমরা ভোট দিতে যেতে পারবো কিনা এই বিষয়ে কোনো শঙ্কা থাকার দরকার আছে। আমার মনে হয় যে আমাদের সরকার যথেষ্ট এই বিষয়ে আন্তরিক, আমাদের নির্বাচন কমিশনও আন্তরিক। গতকালকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা একটি প্রোগ্রামে বলছিলেন যে সবাইকে ভোট দিতে হবে, এবং বিশেষভাবে উনি তরুণদেরকে অনুরোধ জানাচ্ছিলেন যে তারা যাতে আসেন ভোট কেন্দ্রে এবং ভোটটা দেন। তার মানে আমাদের তরফ থেকে কিন্তু বিষয়টা খুবই পরিষ্কার। আমরা জানি যে আমাদের যে জনপ্রিয়তা আছে, আমাদের নেত্রীর যে জনপ্রিয়তা আছে এবং আমাদের যে বার্তাটি মানুষের কাছে পৌঁছেছে সেই অনুযায়ী আমরা খুবই আত্মবিশ্বাসী যে আমরা এই নির্বাচনে জয়লাভ করতে পারবো। তো আমরা মনে করি যে আমাদেরকে আরো বেশি করে আন্তরিকভাবে সবাইকে বলতে হবে ভোট কেন্দ্রে আসার জন্য। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আপনার কাছে আমি জানতে চাইবো যে গুজব প্রতিরোধে আমাদের নির্বাচন কমিশন আসলে যথেষ্ট সক্ষম কিনা, আপনি মনে করেন কিনা, বিশেষ করে অনলাইনের গুজব। আমি আসবো আপনার কাছে, আমি মোফাজ্জল করিম আপনার কাছে বলছিলাম, এই প্রশ্নটি করে গিয়েছিলাম যে নির্বাচন কমিশন কি করতে পারে, এই আগামী 2 দিনে কি করলে আপনি মনে করেন যে একটি সুষ্ঠু নির্বাচন হলেও হতে পারে, যেটি আপনার কাছে এখন নির্বাচনী পরিবেশ মনে হচ্ছে না? ধন্যবাদ। আমার তো মনে হয় মনজুরুল ইসলাম এবং ব্যারিস্টার ফরহাদের বক্তব্য শোনার পরে মনে হচ্ছে আর কারো কিছু করার নেই, খুব সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, আর অসুবিধা নেই। তবে এখানে একটু স্ববিরোধী বক্তব্যের মতো মনে হলো আমার কাছে। ফরহাদ তার বক্তব্যটা শেষ করেছেন, তাহলে তো আমাদের একটু মনের মধ্যে আশঙ্কা থেকেই যায়। আমি এই কথাটা থেকে আসতে চাই, এই কথাটাই আমি বলতে চাচ্ছি যে আশঙ্কার কথা বলতেছি। আমি যে বলেছিলাম পরিবেশের কথাটা আর কি, কে তার জন্য দায়ী, কে কতটা বোমা মারলো, কে কতটা আগুন জ্বালালো, কে পেট্রোল বোমা মারলো, সেদিকে আমি যাচ্ছি না কারণ এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলতে পারবো যারা দায়িত্বে আছেন তারা। কিন্তু আমরা সাধারণ নাগরিকরা, আপনি আমি, আমরা কি দেখতে পাচ্ছি যে আসলে হচ্ছে, এই সমস্ত ঘটনাবলী ঘটছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই যে বিভিন্ন ভোট মানে প্রচারণা চালাতে গিয়ে যে গ্রেপ্তার হচ্ছে, হামলা হচ্ছে, মামলা হচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারছে না, এগুলা কোনো অতিশয়োক্তি নয়। যদি আপনাদের কারো যদি আরও যাচাই করতে হয় তাহলে আপনারা মাঠে একটু যোগাযোগ করেন। আমি মোটামুটি এই সমস্ত, আমার তো বিএনপি নেতাদের উপর হামলা হয়েছে, এগুলো তো আমরা মিডিয়ারাই প্রচার করছে। আমরা গয়েশ্বরচন্দ্র রায়ের উপর হামলা হয়েছে, শহীদউদ্দিন চৌধুরী আলীর উপর হামলা হয়েছে, গ্রেপ্তারও হয়েছে, এই সমস্ত সংবাদ তো আমরাই প্রচার করছি। না প্রচার করছেন তো আমি বলছি এই সমস্ত সংবাদ একদিকে প্রচার করবেন, আরেকদিকে বলবেন যে পরিবেশ খুব সুন্দর রয়েছে। একদিকে প্রচার করবেন যে অনেক গ্রেপ্তার হচ্ছে, আপনাদের স্ক্রল খুললে পরে কোনো টেলিভিশন চ্যানেল নাই যার স্ক্রলের মধ্যে কতজন, টোটাল যদি আপনি হিসাব করেন অন্তত 400-500
লোক অ্যারেস্টেড হচ্ছে সব সময়, তারপরে বলবেন পরিবেশ ভালো আছে। আমি বলছিলাম এই কারণে জনমনের, সাধারণ মানুষের মনে, সাধারণ মানুষ বলতে আমি বলতে চাচ্ছি যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নয়, যারা আপনার আমার মতো টকশোতে আসছে না, অত্যন্ত খালি তার ভোটটা দেওয়ার জন্য সে পরম আকাঙ্ক্ষায় বহুদিন যাবত অপেক্ষা করছে যে সে গিয়ে ভোটটা দিবে। কারণ বললাম যেটা আর কি 2014 সালে দিতে পারে নাই, বা অনেকেই প্রায় 2 কোটি 2.5 কোটির মতো নতুন ভোটার হয়েছে, তার প্রথমবারের মতো ভোট দিবে। কিন্তু তারা যদি দেখে যে এ কি ধরে নিয়ে যাচ্ছে বা এ কি পটের বোমা পড়তেছে বা এটা হচ্ছে, আমি সার্বিকভাবে বলতেছি, আমি কারোর প্রতি অঙ্গুলি প্রদর্শন করছি না, আমি বলছি এই যদি পরিবেশ থাকে। আচ্ছা, আরেকটা কথা মঞ্জুর যেটা বলেছেন যে তিনি আগে স্বস্তিকর পরিবেশ সব সময় দেখে আসছেন, সব সময় খুব স্বস্তিকর পরিবেশ দেখে আসছেন কি না এই প্রশ্ন তুলেছেন, বলেছেন যে তিনি, তাই না, যে এখন 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 11টা নির্বাচনে না তুলনামূলক চিত্র জানতে চেয়েছেন। তুলনামূলক না, উনি যেটা বলেছেন যে কোনো সময়ই তো এখনকার চাইতে ভালো অবস্থা ছিল না অধিকাংশ সময়। আমি যদি আমি তখন 11টা নির্বাচন তুলনা করেন, আপনার কথা শোনার পরে থেকে আমি চিন্তা করতে শুরু করলাম যে তাহলে পরে দেখি একটু চিন্তা করে দেখি তো 64 সাল না 1964 বাদই দিলাম, তখন অনেকের আপনাদের জন্মই হয় নাই, ওটা বাদই দিলাম। সেই সময় কোনো রকমের এগুলো তখন ছিল স্বৈর শাসন ছিল পাকিস্তানের, আইয়ুব খানের আমল। কিন্তু 70-এর তখন তো আমরা বড় পার্টনার ছিলাম সেই নির্বাচনে, তাই নয় কি? এবং তখনও কিন্তু জনমনে কোনো রকমের আশঙ্কা ভীতি ইত্যাদি ছিল না। যদি থাকতো তাহলে পরে লক্ষ লক্ষ বাঙালি গিয়ে ভোট দিত না আওয়ামী লীগকে জেতানোর জন্য, ছিল না। আমি নিজে রিটার্নিং অফিসার ছিলাম, আমি সেই জন্য বলতেছি। অবশ্য এখানে ব্র্যাকেটে বলে রাখতে হবে রিটার্নিং অফিসার আমি তখন আমরা যদি এবারের নির্বাচনে ফিরে আসি, আগামী দুদিনের নির্বাচন কমিশন কি করতে পারে আপনার প্রত্যাশা পূরণে? না, কি করতে পারে সেটাতে আমি 2-3 লাইনই বলবো, কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, আপনি ইদানিং কালের যে সমস্ত ধরেন 2001-এ যেটা হয়েছে, 1996-তে যেটা হয়েছে, 91-তে যে সমস্ত নির্বাচন হয়েছে, কোথাও এইরকম পরিস্থিতি ছিল না। যা ক্যান্ডিডেটকে আহত করা হয়েছে, জ্বালা পোড়া হচ্ছে, আর বেদমেকের পাইকারিভাবে হাজারে হাজারে অ্যারেস্ট হচ্ছে, এতে হচ্ছে না। এখন কথা হচ্ছে আপনার ওই ইয়ের কথা, হ্যাঁ, কি এখন নির্বাচন কমিশন কি করতে পারে? এই তো তারাই তো প্রধান দায়িত্ব তাদের, এবং তাদেরকে সহায়তা করতেছে প্রশাসন, সরকার করতেছে। কেমন? যদি সরকার বা প্রশাসন যদি বলে যে আপনারা যা খুশি করেন, আমরা এগুলোর মধ্যে নাই, তাহলে নির্বাচন হবে না। সরকার এবং প্রশাসনকে অবশ্যই সহায়তা প্রদান করতে হবে, 1 নম্বর। এবং আমি মনে করি যতই সময় কাছে আসছে, বড় দায়িত্ব পড়তেছে এখন কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কেমন, এদের উপরে পড়তেছে। নির্বাচন কমিশন তো হুকুম দিয়ে আহকাম দিয়ে তো খালাস, কিন্তু আসলে কাজটা করবে রিটার্নিং অফিসার করবে। রিটার্নিং অফিসার মানে হচ্ছে কি জেলা প্রশাসক, তারপরে জেলা প্রশাসকের হুকুম মতোই হোক আর তার সুপারভিশনেই হোক উপজেলাতে যে আছেন ইউএনও, এবং পুলিশ প্রশাসন। সবচেয়ে বড় কথা পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন আপনি বলছেন কি করতে পারে? যে সমস্ত গ্রেপ্তার ইত্যাদি করা হচ্ছে, মানে এটা তো বলেন, মানে বলার কোনো দরকার নেই, আপনি নিজে বলেছেন, এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত, আর করা উচিত না। কারণ আমরা অনেক আগে আশ্বাস পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, শীর্ষ পর্যায় থেকে, যে এখন এই সমস্ত মামলা টামলা ইত্যাদি নেওয়া হবে না বা গ্রেপ্তার করা হবে না। এটা বন্ধ করুন, এটা বন্ধ করুন, কারণ এটাতে উস্কানিমূলকও হচ্ছে, আরেকটা দলকে আপনি উস্কায় দিচ্ছেন। এগুলো বন্ধ করতে হবে। তারপরে দ্বিতীয়ত, যার যার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে। নির্বাচনী আচরণবিধি ইত্যাদি ক্যান্ডিডেটরাও যেমন করবে, তেমনি সেটা প্রয়োগও করবে, প্রশাসন থেকে প্রয়োগও করতে হবে, সেরকমভাবে সঠিকভাবে করতে হবে। কোনো রকম নিরপেক্ষতার জন্য একটুকু যেন ব্যত্যয় না হয়। সম্পূর্ণ নিরপেক্ষভাবে যদি প্রশাসন যদি তাদের দায়িত্ব পালন করে, নির্বাচন কমিশন যদি পায়, কোনো রকমের পক্ষপাতিত্ব থাকলে কিন্তু সব ভণ্ডুল হয়ে যাবে। সেই জন্য আমি বলছি যে প্লিজ, আমাদের এখনও সময় আছে, এখনও সময় আছে। এখনও যেটুকু দৃশ্যমান হয়েছে তাতে মনে হয় না নির্বাচন কমিশন যে খুব একটা সজাগ বা তারা যে খুব সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন, এটা বলার কোনো কারণ নাই। এখনও সময় আছে। আমি মনে করি সবার কথা বাদ দিলাম, এখনও আমি নিজে যেহেতু ডিসিগিরি করেছি অনেকবার, সেই জন্য বারবার বলতেছি যে ডিসিদের উপরে নির্ভর করে। আমি ডিসিদের বিবেকের কাছে আমি আবেদন রাখতেছি, ইউএনওদের উপরে নির্ভর করেছি। আমি পুলিশ অফিসার যে এসপি আছেন বা ওসি আছেন তাদের বিবেকের কাছেই করছি যে আপনারা নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করুন, দেখুন একটা সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য। কারণ তাহলে জনমনের যে কনফিডেন্সটা, আস্থাটা যেটা, সেটা ফিরে আসবে। লোকজন
তখন স্যার আপনি তো নিঃসংকোচে গ্রেপ্তারের কথা সবার প্রথমে বললেন, আমার একটু প্রশ্ন আছে এখানে যে সহিংসতা বা বিভিন্ন আশঙ্কা যেগুলো করছে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আওয়ামী লীগ কিংবা যে কেউ, সেগুলো কিভাবে মোকাবিলা করা যাবে যদি আসামিদেরকে গ্রেপ্তার করা না হয়? এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আমি আসবো। আমি মঞ্জু ভাই যেটি বলছিলাম যে বিভিন্ন গুজবের কথা, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গুজব প্রশ্নটা কিন্তু আমি বুঝতে পারিনি। আসামিদের যদি গ্রেপ্তার না করা হয় তাহলে কি এটা কথাটা মানে গ্রেপ্তার আপনার যখন বিএনপি বলে যে তাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছে তাদের যারা আসামি, তাদের বিভিন্ন জনের নামে মামলা রয়েছে, যাদের নামে মামলা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ক্ষেত্রে আগামী 2 দিন আপনি তো বললেন যে গ্রেপ্তার বন্ধ করলেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হবে। ওকে, তাহলে পুলিশের পরিসংখ্যানটা দেখুন আপনি। 15 দিন আগে বা 1 মাস আগে কত গ্রেপ্তার করেছে, তখন কি তাদের বিরুদ্ধে মামলা ছিল না? আর এখন কত করতেছে? এখন যদি মনে করেন 500 লোকরে যদি গ্রেপ্তার করে, আর যদি 3 মাস আগে বা 2 মাস আগে যদি করে 50 জনকে করে, তার মানে কি? তাহলে মনে হচ্ছে যে এটা নির্বাচনকে সামনে রেখে যত তাড়াতাড়ি পারা যায় এদেরকে ঢোকাও, যাতে আর বের হয়ে না আসতে হবে। এবং আমি আপনাকে মাঠের সঙ্গে যে আমার যোগাযোগের যে যে তথ্য পেয়েছি সেখান থেকে বলতেছি, এমন সমস্ত লোক যাদের কোনো মামলা টামলা ছিল না। বাস আমি এটা নিয়ে মঞ্জুর ইসলামের কাছে জানতে চাইবো যে আগে গ্রেপ্তার না করে এই সময় এত গ্রেপ্তার কেন? তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্নটি শুনে আসবো। দর্শক, আপনার নাম জানি, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, মাহবুব বলতেছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি আচ্ছা, আমি মঞ্জুর ইসলাম ওনাকে একটা প্রশ্ন করতেছি। উনি কিছুক্ষণ আগে একটা পরিসংখ্যান দিছে যে সরকারি দলের 5 জন লোক মারা গেছে, কিন্তু এটা যেটা পত্রিকা বা পেপারে যেটা আমি জানি যে ওরা নিজেরা সংঘর্ষে মারা গেছে। আজকে আমি যে নারায়ণগঞ্জের যে এলাকাতে আছি, এখানে সরকারি দলের পোস্টার ছাড়া অন্য কোনো পোস্টার নাই। আমি অন্য জায়গায় ঘোরাঘুরি করছি, মানে সরকারি যারা বিরোধী দলের যারা প্রার্থী তারা এলাকাতে যেতে পারে না, তারা নির্বাচনী প্রচারণা চালাইতে পারে না। তাহলে ওরা যে বললো যে এটা অন্যান্য নির্বাচনের থেকে এটা খুব ভালো, তো উনি এটা কিভাবে বললো একজন সাংবাদিক হিসেবে? এটা আমার ওনার কাছে কোশ্চেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি উত্তরটা যদি দেই, একটি হচ্ছে পোস্টার লাগাতে পারেন না, এইটা একটা প্রচারণা, এইটা গণমাধ্যমে কথা হচ্ছে। আমরা এর আগে আমরা নিজেরা টেলিভিশনের রিপোর্টাররা ইনভেস্টিগেশন করেছি যে কোনো জায়গায় আমরা যেমন গ্রেফতার, যেটা অধ্যাপক জনাব মোফাজ্জল করিম সাহেব বললেন যে গ্রেফতার কোথায় কাকে করা হচ্ছে, এই সংখ্যাগুলো কিন্তু আমরা দিচ্ছি যে অমুক জায়গায়। আজকেও যেমন জানি মির্জা আব্বাসের এলাকা থেকে 37 জনকে আটক করা হয়েছে, সেটাও কিন্তু আমরাই স্কলিংয়ে দেই বলে আপনারা জানতে পারেন। এবং একই জায়গায় কারো উপর হামলা হলে সেটা আওয়ামী লীগের উপর হোক, বিএনপির উপর হোক, আমরাই খবরটা দেই প্রত্যন্ত অঞ্চলে। সে জায়গায় আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই যে পোস্টার লাগাতে যাচ্ছে পুলিশ 5 জনকে ধরে নিয়ে গেছে, এমন কোনো ঘটনা ঘটে। পুলিশ গ্রেফতার করেছে অন্য কারণে, বাড়ি থেকে গ্রেফতার করেছে, মিছিল থেকে গ্রেফতার করেছে, কিন্তু পোস্টার লাগানো যায়নি। এটা আমার ধারণা একটা স্ট্র্যাটেজির অংশ হতে পারে। কেন এটা রহস্যজনক আমাদের কাছে? এক। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন যে 5 জন অভ্যন্তরীণ কোন দলে, মোটেই না। এটা আমরা যে কটা ঘটনা জানি সুনির্দিষ্ট আমাদের কাছে আছে, ঢাকার, নোয়াখালীর এবং আরেকটা চট্টগ্রামের, এই সবকটা ঘটনাই হচ্ছে দুপক্ষের সংঘর্ষ, এবং মোটেই ওটা নিজেদের সংঘর্ষের ব্যাপার না। প্রত্যেকটা ঘটনাই গণমাধ্যমে এসছে, কিন্তু যতক্ষণ না পুলিশ একেবারে তদন্ত করে বের করছে আমরা বলতে পারবো না এটা কার দ্বারা নিহত। কিন্তু সেখানে আমরা দেখি নাই যে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষ, বরং আমরা আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে অনেক আহত হয়েছে কোথাও রিপোর্ট আছে, বিএনপির 2 পক্ষের সংঘর্ষে রিপোর্ট আছে। ফলে তথ্যগুলো আমরা মোটামুটি রিপোর্টার স্থানীয়ভাবে নিয়ে যেটুকু জানে সেটা দেয়। এখন যেই প্রশ্নটা আপনি করছিলেন, আমি বলছিলাম যে এই এত গ্রেপ্তার এখন কেন? যেই প্রসঙ্গটি মোফাজ্জল করিম বললেন যে এই সময়ে এত গ্রেপ্তার কোন ধরনের প্রশ্নের আসলে জন্ম দেয় কিনা? অবশ্যই এই জায়গায় আমি ওনার সাথে পুরোপুরি একমত। উনি যেহেতু প্রশাসনে ছিলেন, উনি জানেন উত্তরটা আমার চেয়ে ভালো। এই সময় আমার ব্যক্তিগত বিশ্লেষণ, একেবারে একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলবো, এই ক্ষেত্রে 2টি বিষয় কাজ করছে। একটি, যেই প্রশ্নটা আপনি ওনাকে ছুড়ে দিয়েছেন, এর বাইরেও এটি একটি কারণ হতে পারে যে আমরা তো শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। সেখানে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, যদি অপরাধীকে আপনি ছেড়ে রাখেন, সে তো অপরাধ করতে পারে অন্য পরিস্থিতি নষ্ট করার জন্য। যেমন গয়েশ্বর রায়ের উপর হামলার কারণে কিন্তু 3 জন আওয়ামী লীগের কর্মীকে, সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তো সেটা না করলে তখন আমরা কি বলতাম যে আপনারা তো একজনও গ্রেফতার করেন নাই। কিন্তু পাল্টা দিকে বিএনপির অনেক সংখ্যায় গ্রেফতার করা হচ্ছে, সেই সংখ্যাটা নিয়ে আমি কথা বলছি। তার আগে বলি, এর গ্রেফতারের 2টা কারণ। একটা হচ্ছে বিএনপির অনেকের বিরুদ্ধে 13, 14, 15 যে মামলাগুলো ছিল, এই মামলাগুলো ফৌজদারি মামলা। অধ্যাপক জনাব মোফাজ্জল করিম খুব ভালো জানেন, ফৌজদারি মামলায় কিন্তু রেয়াত দেওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে কোর্টে যাওয়ার পর আপনি কোর্ট থেকে জামিন নিতে পারেন,
ফলে অনেকেই এতদিন আত্মগোপনে ছিল। নির্বাচনকে কেন্দ্র করে অনেকে আবার মাঠে আসছে, পুলিশের হাতের কাছে পাওয়া, ফলে ওনারা গ্রেফতার করেন। একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে উনি আমার চেয়ে অনেক ভালো জানেন। গ্রেফতার করলেও ওনাদের সুবিধা আছে, না করলেও ছাড়লেও সুবিধা আছে। সেই সুবিধা এর সাথে অর্থ সংশ্লিষ্টতা আছে। আমি মনে করি এর সাথে আরও একটি বিষয় জড়িত। এই সময় পুলিশ প্রশাসন কিছু কিছু জায়গায় অতি উৎসাহী ভূমিকা পালন করছে। কারণ পুলিশের এখানে আমরা উনি বেশি জানেন যে আমাদের দেশের পুলিশ প্রশাসন এমনভাবে থাকে যে যারা সরকারি পক্ষে থাকেন, তারা যেদিকে সমর্থন একটু বেশি দেখেন, তারা মনে করেন যে তাদের এক ধরনের সন্তুষ্টি অর্জনের জন্য যে আমি স্কোর কত করতে পারলাম, এইটাও কোথাও কোথাও হতে পারে। এটা যে হয় না আমি সেটা অস্বীকার করব না, কিন্তু এর সাথে আমি এইটুকু তথ্য দিতে চাই, এখন গ্রেফতারের স্কোর বা ধরেন আমি কতটা এক্স দলের পক্ষে আমি ভূমিকা রাখতে পারলাম। আবার আরেক তথ্য দিই, আপনাদের টেলিভিশনে গতকাল প্রচার হয়েছে, আমাদের টেলিভিশনে প্রচার হয়েছে, বিএনপির একজন নেতা ভাইস চেয়ারম্যান তিনি বরিশালের দুজন পুলিশ কর্মকর্তাকে একটি বড় অঙ্কের টাকা ঘুষ দিতে যাচ্ছেন। এটার একটা টেলিফোন কনভারসেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। তো তার মানে পুলিশ তো দুই পক্ষের কাছ থেকেই সুবিধা নিচ্ছে, সুবিধাটা যেখানে বেশি পাচ্ছেন সেটা। আর আমি পরিসংখ্যানের ব্যাপারে বলি আপনার, এই পর্যন্ত এখন থেকে 4 দিন আগে ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন যে তফসিলের পর থেকে এ পর্যন্ত 2000 লোককে গ্রেফতার করা হয়েছে। ঐক্যফ্রন্টের সুনির্দিষ্ট তালিকা দিয়েছেন। আমি ধরে নিলাম এটা 2100 যদি হয়, বাংলাদেশের 300টা আসনে পার এলাকা 7 জন। এখন জনাব মোফাজ্জল করিম সাহেব বলতে পারেন, এই যে জন অধ্যুষিত বাংলাদেশে একটা এলাকা 7 জন কি অপরাধী থাকতে পারে না? সংখ্যাটা কিন্তু আমরা প্রচার করছি মনে হচ্ছে লাখে লাখে যাচ্ছে, একসময় বলা হতো লাখ থেকে এটা হাজারে। এখন আপনি প্রত্যেকটা নির্বাচনী এলাকায় 7 জন, একজনও হোক আমরা চাই না, কিন্তু সে জায়গায় আমি মনে করি অবস্থা উন্নতির দিকে। প্লাস আরেকটা কথা বলি, নির্বাচন কমিশন কিছু করছেন না এমনটা বলা যায় না। তার কারণ নির্বাচন কমিশন কিন্তু দেখেন একজন ওসিকে প্রত্যাহার করেছে, ট্রান্সফার করেছে 4 জন, কয়েকজন সরকারি কর্মকর্তাকে তারা ট্রান্সফার করেছে। যে অভিযোগগুলো গেছে তাদের কাছে এই পর্যন্ত 150 অভিযোগ গেছে, তারা প্রায় 70টা অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নির্দেশ দিয়েছে। যথেষ্ট কিনা যে পরিমাণ অভিযোগ তাদের কাছে আছে, আওয়ামী লীগের অভিযোগ, বিএনপির অভিযোগ, তাদের যে কার্যক্রম সেটা কি যথেষ্ট কিনা, তারা যে পদক্ষেপ নিয়েছে সেটা এখন যথেষ্ট কিনা? দুইটা ব্যাপার, এইটাও আবার ওনাকে সাক্ষী রেখে বলছি কারণ এই ব্যাপারে সবচেয়ে অভিজ্ঞ মানুষ উনি। একটা নির্বাচন কমিশনের পক্ষে এখন থেকে নির্বাচনের আওয়ার বাকি, দিন তো শেষ, এই সময় ওনাকে নির্বাচনের প্রস্তুতি নেবেন, এটা কত বড় যজ্ঞ, সেটা করবেন না আপনি পুলিশি বিচারের ব্যবস্থা করবেন? তাদের কাছে আপনি প্রধান বিচারপতির দায়িত্ব চান, তাদের কাছে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চান, তাদের কাছে আবার নির্বাচনটা সুষ্ঠু চান। আমাদের প্রত্যাশা একটু বেশি হচ্ছে, তবে তারা যেটা করতে পারেন দৃশ্যমান কয়েকটা জিনিস যদি করেন তাহলে এটা বন্ধ হবে। আমি একটু কথা বলতে চাচ্ছিলাম কারণ এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আমাদের নির্বাচনী প্রচারণা না হয় কাল সকাল 8টা পর্যন্ত চলবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো কোনো বাধা নেই। আমরা তো এতদিন পর্যন্ত দেখেছি দুই পক্ষই জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালিয়েছে এবং আমার ধারণা সেটি একদম নির্বাচনের দিন পর্যন্ত এই প্রচারণা থাকবে। কিন্তু গুজব কিভাবে ঠেকাবো আমরা কি প্রস্তুত কিনা? এইটার ব্যাপারে আমি মনে করি আমরা অনেকখানি সচেতন, যেটা যারা মোফাজ্জল করিম সাহেব বলছিলেন যে আমরাই আতঙ্ক ছড়াচ্ছি কিনা কেউ কেউ কথা বলে। এইটা আপনি যদি একটা জায়গার সামনে গর্ত এটা জানেন তাহলে আপনি সচেতন হয়ে পার হবেন, নাহলে তো আমি নিশ্চিত পড়ে যাওয়ার চান্স আছে। আজকে যে পরিমাণ বিস্তার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের, আমি তো মনে করি সেখানে বরং সরকারি দলের চেয়ে সরকারের বাইরে যারা, আমি পরিষ্কার করে বলবো জামাতের তৎপরতা অনেক বেশি। এরা অনেক আগে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, নির্বাচন বলতে তাদের পক্ষের সমর্থন। তারপরে বিএনপি, এখন আওয়ামী লীগ সেটাকে কভার করার চেষ্টা করছে। তবে গুজব যেটা হচ্ছে এর মধ্য দিয়ে কিন্তু আতঙ্কটা, আওয়ামী লীগ পিছিয়ে আছে আপনি বলতে চাচ্ছেন সোশ্যাল মিডিয়া? আমি মনে করি প্রচারণা যখন আওয়ামী লীগ তো রিয়েল অ্যাক্টিভিজমে ছিল মূল প্রচারণায়, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াটাকে পরে গুরুত্ব দিয়েছে। তার আগে যেহেতু তারা মাঠে ছিল ফলে তাদের সমাবেশ করার সুযোগ হয়েছে, মিছিল করার সুযোগ হয়েছে। আমি মনে করি গুজব ঠেকানোর দুইটা কাজ করা দরকার। একটা হচ্ছে যেই গুজবগুলো সত্যিকার অর্থে রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, সেইগুলোর ব্যাপারে সরকার দায়িত্ব পালন করবে। আর আরেকটা বিষয় আমি আস্থা রাখতে চাই বাংলাদেশের নাগরিকদের উপর। এখন কিন্তু বাংলাদেশের নাগরিক অনেক বেশি সচেতন, শিক্ষার হার বেড়েছে। চাইলেই যে কোনো একটা গুজব দিয়েই আপনি আগের মতো যে দাবানল জ্বালিয়ে ফেলার মতো অবস্থা কিন্তু নাই। তারা চেক করেন, যেই রিপোর্টে আপনি পড়লেন একটু আগে, আমরা গণমাধ্যমের লোক,
আপনি অনিশ্চিত ছিলেন যে ঘটনা সত্য কিনা। এটা সত্যি হলে ইতিমধ্যে আমাদের সংবাদকর্মীরা কিন্তু কনফার্ম হয়ে এটা স্ক্রলিং দিতেন। আমাদের জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে ওইটা মূল মিডিয়ার সাথে চেক করে, যখন কনফার্ম হয় তখন তারা সিদ্ধান্তে পৌঁছে। তার আগে তারা এটাকে এক ধরনের গসিপের আড্ডা হিসাবে নেয়। আমি শেষ করব দুইটা বাক্য বলে। একটা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে আমার ভাই এতে পরিসংখ্যান দিলে আমি একদম সংখ্যা দিয়ে বলতে চাই। ৭৭ সাল, ৭৯ সাল, ৮৬, ৮৮, ৯৬, 15 ফেব্রুয়ারি, ২০০৬, ২০১৩ বাংলাদেশের ১১টি নির্বাচন, এর আগে 10টি নির্বাচন হয়েছে। ৯১, ৯৬, ২০০৮ তিনটাতে স্বস্তিকর পরিস্থিতি ছিল, 60টাতে অস্বস্তিকর পরিস্থিতি ছিল, এবং আজকের চেয়ে ভয়াবহ পরিস্থিতিতে নাগরিকরা বসবাস করেছে। শেষ করব এইটুকু বলে, পরিস্থিতি যদি ভয়াবহ হতো তাহলে আজকে ডক্টর কামাল হোসেন বিকালে প্রেস কনফারেন্স করে বলেছেন 30 তারিখে বাংলাদেশে ভোট বিপ্লব হবে, আরেকটি বিপ্লবের সূচনা হবে। তার মানে উনি নিশ্চিত ওনার পক্ষে সমর্থকরা আসবেন এবং ভোট দেবেন। যদিও এই নিয়ে তর্ক আছে, আবার সরকারি দল বলছে তাদের পক্ষে ভোট দেবে। ফলে আমরা অপেক্ষায় থাকি, দুই পক্ষ যখন মনে করে ভোটাররা আসবে, আমি মনে করতে চাই ভোটাররা মনে করে অবস্থাটা স্বস্তিকর। মঞ্জু ভাই আপনার কাছে আমি আসবো যদি সময় পাই। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ আপনার কাছে যেতে চাই, আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার প্রচারণা পিছিয়ে আছে কিনা, যেটা মঞ্জু ভাই বললো, আপনি কি এটার সাথে একমত হবেন? আর গুজব প্রতিরোধে আসলে কি বাংলাদেশের মানুষ ততটা সচেতন যতটা উনি বললেন, যে গুজব শুনলেই মেইন মিডিয়ার সঙ্গে তারা মিলিয়ে দেখে? আসলে কি গ্রামে গঞ্জে কিংবা যত মানুষের হাতে মোবাইল আছে এই সচেতনতা তত মানুষের কাছে পৌঁছেছে কিনা, আপনি কি মনে করেন? সবার ঘরে টেলিভিশন আছে আপা। সবচেয়ে প্রথম যে বিষয়টা হচ্ছে, প্রচারণা তো দুই ধরনের। একটি হচ্ছে পজিটিভ প্রচারণা, আর একটি হচ্ছে নেগেটিভ প্রচারণা। আমি মনে করি পজিটিভ প্রচারণা, যেটা মানে সত্য এবং তথ্যের ভিত্তিতে আমরা যে প্রচারণাগুলো করি, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কারো থেকে পিছিয়ে নেই, আওয়ামী লীগ এগিয়ে আছে। আওয়ামী লীগের অফিসিয়ালি আমরা যে কাজগুলো করছি, আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে, আওয়ামী লীগের ফেসবুক পেজ বলেন, আমাদের ওয়েবসাইট বলেন, আমাদের টুইটার অ্যাকাউন্ট বলেন, এগুলো খুব ভালোভাবে ম্যানেজড হচ্ছে। কিন্তু সমস্যা যেটা হয়, যেটা নেগেটিভ প্রচারণা বা ফলস প্রোপাগান্ডাও আপনি যেটাকে বলতে পারেন, এই দিকে তো সবসময় আমাদের বিরোধী পক্ষরা এগিয়ে থাকেন, কারণ তাদের তো হাতিয়ারই সেটা। তাদের সাথে তথ্য নেই, তাদের সাথে সত্যও নেই, তারা ওগুলোর উপরেই সবসময় বেশি ভরসা করেন। মঞ্জু ভাই বলছিলেন কিভাবে সংখ্যা লাখ থেকে হাজার থেকে 100 থেকে একসময় আবার সাথে চলে আসে। তো এটা তো ওনাদের মজ্জাগত একটি অভ্যাসের মতন পরিণত হয়েছে, যেটা ওনারা চালাতেই থাকবেন। আপনি 2013তেই ফেরত যান না কেন? আমি যে বাঁশের কেল্লা, এই শব্দটা তো এখন খুব কম সোশ্যাল মিডিয়া ইউজারই আছেন যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না। এটা কারা নিয়ে আসছেন বাংলাদেশে? এই ধরনের প্রচারণা ধর্মকে পুঁজি করে, এবং অনলাইন যুগের আগেও যে প্রচারণা আমরা আমাদের বিরোধী পক্ষ থেকে দেখেছি, বেশিরভাগ সময় নেগেটিভ প্রচারণাই ছিল, যে আওয়ামী লীগকে ভোট দিলে এই বাংলাদেশের এই পর্যন্ত কিন্তু ভারতের কাছে চলে যাবে। তো এই ধরনের প্রচারণায় তো তারা বরাবরই পারদর্শী ছিলেন। এবার এখন গত কয়েক বছরে তারা সেটিকে অনলাইনেও নিয়ে এসেছেন। আরেকটি বিষয় হচ্ছে, তাদের তো ফান্ডিং এর সোর্সের কোনো অভাব নেই। তাদের আন্তর্জাতিক যে ফান্ডিং এর জায়গাগুলো, সেটা আপনি পাকিস্তান বলেন বা লন্ডন ভিত্তিক যে বিভিন্ন ধর্মীয় উগ্রবাদী সংগঠনগুলো আছে, তাদের কাছ থেকে তারা যে ফান্ডিং পাচ্ছেন, এবং তাদের বিদেশে বিভিন্ন দেশে অবস্থিত যেসব অ্যাক্টিভিস্টরা আছেন, তারা তো ওই যুদ্ধ অপরাধের বিচার থেকে শুরু করেই তাদের অপকর্ম আমরা দেখে আসছি। তো এই বিষয়গুলো তারা সবসময় এগিয়ে থাকেন, এবং এই বিষয়ে যেহেতু আমরা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাই না, মিথ্যাকে আমরা আমাদের সম্বল বানাতে চাই না, তো সবসময় প্রবাবলি আমরা এই বিষয়ে কিছুটা পিছিয়ে থাকবো। কিন্তু আমরা চেষ্টা করছি মানুষকে এঙ্গেজ করার, আমাদের যে মেসেজটা সেটা মানুষের সামনে নিয়ে যাওয়ার, আমাদের যে উন্নয়নের যে বার্তা, আমাদের উন্নয়নের যে সাফল্য, এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার। আমার মনে হয় যে ওই বিষয়টাতে আমরা বেশ ভালোভাবেই মানুষের কাছে পৌঁছতে পেরেছি। সোশ্যাল মিডিয়া তো আবার সামনাসামনিও, মানুষের সামনাসামনিও। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং নির্বাচন কমিশনের ভূমিকা আপনার কাছে যথেষ্ট মনে হয় কিনা? দেখুন, এই বিষয়টি আপনি কোনো সময় পুরোপুরি আইন শৃঙ্খলার হাতে আপনি থাকতে পারে না। এই বিষয়টি কোনোভাবেই আপনি আইন শৃঙ্খলার যেই মেথডগুলো, সেগুলো দিয়ে সবসময় কন্ট্রোল করতে পারবেন না, কারণ এটির একটি যে স্পিডে তাৎক্ষণিক যোগাযোগ মাধ্যম, এটি ইনস্ট্যান্টেনিয়াস কমিউনিকেশন মেথড, এইটার মধ্যে আপনি খুব কমই আপনি মানে কন্ট্রোলটা ওই পর্যায়ে নিতে পারবেন যে কোনো ধরনের গুজব ছড়াবে না। গুজব ছড়ানোর একটা অবকাশ সবসময় থেকে যাবে। তো এখানে মানুষের যে সচেতনতা, মঞ্জু ভাই যেটি বলছিলেন, যে হয়তো আমি মনে করি বাংলাদেশের সকল মানুষ ওই সচেতনতার পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু তাদের কাছে আমার আহ্বান থাকবে যে অনলাইনে যদি আপনি কিছু দেখেন, মূলধারার যে মিডিয়া, সেটা সংবাদপত্র হোক অথবা টেলিভিশন হোক, সেটার সাথে আমাদের আগে মিলিয়ে দেখতে হবে যে এই বিষয়টার কোনো ভিত্তি আছে কিনা। এই ফেক নিউজ বা গুজব, এই বিষয়টা নিয়ে কিন্তু শুধু যে বাংলাদেশ এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে তা না,
আমরা কিন্তু গত যে যুক্তরাষ্ট্রের যে নির্বাচনটি হয়েছিল প্রেসিডেন্সিয়াল নির্বাচন, সেখানে ফেক নিউজ এতই বড় একটি ঝামেলা হয়ে গিয়েছে যে সেটির সিনেট এবং কংগ্রেস হিয়ারিং এখনো চলছে। সেই প্রেসিডেন্টের 2 বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু এই তদন্তগুলো শেষ হচ্ছে না। এবং বিদেশি গোয়েন্দা সংস্থার অপতৎপরতার কথা যেটি বলছিলাম, এটির বিশ্বাসযোগ্য সবচেয়ে বড় যে জায়গাটি হচ্ছে যে টাকাগুলোর কথা আমরা বলছি আসছে বাইরের থেকে, সেগুলো কি অনলাইনে এই ধরনের কাজের জন্য ব্যবহৃত হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমেরিকার ইলেকশনের কথাটি যেটা বলছিলাম, সেখানে কিন্তু একটি বড় আঙ্গুল যাচ্ছে তাদের যে শত্রু দেশ বা শত্রু মনোভাবপন্ন দেশ হিসেবে ধরা হয় রাশিয়া, তাদের দিকে। তো আমাদের দেশেও কি এরকম আমাদের কোনো শত্রু মনোভাবপন্ন দেশের হাত এখানে আছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখতে হবে। যেখানে আমরা বিশেষ করে যেখানে আমরা একটি শীর্ষ একজন বিএনপির একজন শীর্ষ নেতার কাছ থেকে দেখছি সাহায্য চাওয়া হচ্ছে, এই সাহায্যটি আপনি কোনভাবে আসতে পারে আমি ঠিক সঠিক এখনই বলতে পারছি না, এটা আপনাদের কাছ থেকে হয়তো আমরা সময় মতো জানতে পারবো। কিন্তু এটি একটি বড় জায়গা হতে পারে, কারণ এটি খুব সহজেই আপনি এই জায়গায় আপনি নেগেটিভ ভাবে কাজ করতে পারবেন। আমি আপনাদের তিনজনকে একটি কমেন্টের দিকে দৃষ্টি আকর্ষণ করব। শরীফ আবির নামে একজন কমেন্ট করেছেন যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এটি একটি গুজব কিনা। মানুষের কেন মনে হয় যে আগামী নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে? আমি আপনাকে দিয়ে শুরু করবো, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। আমি তিনজনের কাছেই এটা নিয়ে আলোচনা করতে চাই। এই ধরনের জনগণের মনে কি এই ধরনের আশঙ্কা আছে কিনা যে আগামী নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে? জনগণের মনে যদি কারো মনে যদি এই ধরনের কোনো আশঙ্কা থাকে, তাকে আমি আশ্বস্ত করার চেষ্টা করব যে আমাদের তরফ থেকে, আমি তো আর আমার প্রতিপক্ষ দলের হয়ে কথা বলতে পারি না, আমাদের তরফ থেকে ইচ্ছাটা হচ্ছে যে আপনারা ভোট কেন্দ্রে 30 তারিখ আসবেন, আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন। এবং আমাদের অবশ্যই আমরা একটা দলীয় আমাদের একটা মতাদর্শ আছে, সেই জায়গা থেকে আমরা আশা করবো যে আমাদেরকে দিবেন, বাট সেটা আপনি যে কাউকেই দিতে পারেন। তো 30 তারিখ আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং নিজের ভোটটি আশা করি আপনারা খুব সুন্দরভাবে দিতে পারবেন। এখানে যদি কোনো অন্য পক্ষের কোনো বিষয় থাকে, ওইটির বিষয়ে তো আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু আমার দল থেকে, এবং আমার দল যেহেতু এখনো সরকারের সাথে সংশ্লিষ্ট আছে, আমাদের তরফ থেকে এই বিষয়ে আপনাদের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। এই ক্ষেত্রে অবশ্যই তাদের চিন্তাভাবনার বিষয়টি তো চলেই আসে, সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন। এখন একটি দলের যদি কৌশলী হয় যে আমি ইলেকশনের দিন পর্যন্ত আমি চিৎকার করতে থাকবো যে আমাকে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয়নি, তাহলে কিন্তু এটা আমাদের পক্ষে একলা এই বিষয়টি আমাদের সামাল দেওয়া কঠিন। কারণ এটি কিন্তু আমরা গত 10 বছর ধরেই দেখে আসছি যে যখনই আমাদের প্রতিপক্ষ দল বিএনপি কোনো নির্বাচনে, সেটা স্থানীয় নির্বাচন হোক অথবা কোনো সংসদীয় নির্বাচনের বাই ইলেকশন হোক, তারা যেখানে জিতছেন তারা বলছেন তারা সেখানে নীরব থাকছেন, বাট সেই জায়গাতে তারা হেরে যাচ্ছেন, তখনই বলছেন যে সেই নির্বাচনটি সুষ্ঠু হয়নি। তো এখন যদি আমাদের প্রতিপক্ষের কৌশলী হয় যে তারা বলতেই থাকবেন যে সুষ্ঠু হয়নি যতক্ষণ না পর্যন্ত তাদের বিজয়ের গ্যারান্টি হচ্ছে, সেখানে কিন্তু আমাদের কিছু করার থাকবে না। একই প্রশ্ন নিয়ে যে এই ধরনের আশঙ্কার কোনো কারণ আছে কিনা যে নির্বাচন সুষ্ঠু হবে না? জনগণ কেন মনে করে এইটা আমার কাছে পরিষ্কার। এর মূল কারণ হচ্ছে আমরা গণমাধ্যম এখন, আপনি সূচনাতেই ভাই যখন জিজ্ঞেস করলো যে ভয় বলবো না নির্ভয়, আপনি বললেন নির্ভয়। আমরা জানি গণমাধ্যমে নির্ভয়ই কথা বলতে পারেন, সকলেই বলেন, এবং সমানভাবে আমরা দুটি মতকেই তুলে ধরবার ক্ষেত্রে দেখা যায় যে একটি পক্ষ যারা অতীতে সরকারে ছিলেন তারা নিশ্চয়তা দিচ্ছেন, প্রধানমন্ত্রী বলছেন সকলের ভোটে নির্বাচিত হলে ক্ষমতা আসবো, নালে আসবো না, সকল ব্যবস্থা করেছেন। আরেকটি পক্ষ সমান তালে বলছে এই ভোট নিরপেক্ষ হবে না। ফলে যখন অর্ধেক তথ্য সামনে আসে তখন বাংলাদেশের মানুষ তো অনিশ্চয়তার মধ্যে থাকবে। এটি একটি কারণ। আমি মনে করি আবার আরেকটি বড় কারণ, আজকে দেখেন ডক্টর কামাল হোসেন উনি বলেছেন ভোট বিপ্লব হবে। বিকালবেলা ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে একটা সাক্ষাৎকারে উনি বলেছেন যে যদি এই জামাত যুদ্ধাপরাধীদেরকে মনোনয়ন দেওয়া হবে উনি জানতেন, তাহলে উনি ঐক্যফ্রন্টেই আসতেন না। তার মানে ঐক্যফ্রন্টের মূল নেতা যখন এই কথা বলেন, আবার অনিশ্চয়তা থাকেন যে কোনো সময় তারা থাকবেন কি থাকবেন না, তখন সাধারণ দর্শকরা মনে করেন যে ওনারা যদি না থাকে তাহলে তো ভোটটা একতরফা হবে। অর্থাৎ অনিশ্চয়তার জন্য 50% দায়িত্ব আছে বিরোধী দলে। এটা নিয়ে মোফাজ্জল করিম আপনার কি মন্তব্য শুনতে চাই। আমার মন্তব্য কি এই ব্যাপারে যে আপনি যে কথা অনিশ্চয়তার জন্য বিরোধী দলও দায়ী বা বিএনপিও দায়ী না, আপনার তো প্রথম প্রশ্ন ছিল যে নির্বাচনটা সুষ্ঠু নাও হতে পারে, এরকম ধরনের মত প্রকাশ করেছে। আমাদের সময় শেষ হয়ে আসছে, ওই আমার বক্তব্য শুরু হয়েছে এই জন্য আপনার সময় শেষ হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তাই করুন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, এই যে কথাটা বলেছে যে ভদ্রলোক, যদি কেউ বলে থাকেন আপনার কাছে যে নির্বাচন সুষ্ঠু, এটাই হচ্ছে পাবলিক পারসেপশন, জনগণের মনের কথা বলেছে। কারণ
এটা কিন্তু আমি বলছি না আওয়ামী লীগের মনের কথা বা বিএনপির মনের কথা বা জামাতের মনের কথা, এটা হচ্ছে জনগণের মতো তারা খুব চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত আছে এই স্যার কথাই আপনাকে বলতে স্যার চাচ্ছি। আপনাকে অনেক সময় দিয়েছি আমি, যদিও আপনার মন ভরাতে পারিনি। আর কখনো বসবো আশা করি আগামী নির্বাচনের সকলকে- আগে যদি অন্য সময় পাই দুইজন- বসবো, অথবা আগামী না, নির্বাচনের অন্য পরে দুইজন থেকে আপনাদের আমাকে সাথে আবার বেশি সময় আলোচনা হবে। দিয়েছেন। দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল।